Well, I think we're live now. So, hello everyone. Hopefully আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে and clearly দেখা যাচ্ছে। যদি এভরিথিং গুড থাকে আমরা আই থিঙ্ক ক্লাসটা শুরু করতে পারবো। হ্যাঁ, একদম ক্লিয়ার, একদমই ক্লিয়ার। পিছনে বোর্ডটা একটু মনে হয় বাঁকা হয়ে আছে, যেটা আসলে আমার মনে হয় কিছু তেমন করার উপায় কি আছে। লেটস সি, ট্রাই করে দেখি। যদি ঠিক হয় তো ঠিক হলো, না হলে আসলে আমরা যেভাবে আছে সেভাবেই ক্লাসটা কন্টিনিউ করব। ওকে, আমার মনে হয় পারফেক্ট। আচ্ছা, এখন আবার সাইড হয়ে গেছে, রাইট? আমি একটু ঠিক করে নেই বোর্ডটা, পজিশনটা, দেন আমরা ক্লাস শুরু করতেছি। ওকে, যেহেতু এটা বারবার প্রতিদিনই নড়াইতে হয়, একটু চেঞ্জ হয়ে যায় বোর্ডের পজিশন। তোমরা একটু ওয়েট করো, ভাই একটু বোর্ডের পজিশনটা চেঞ্জ করে দেন শুরু করতেছি আমরা। অলমোস্ট ওকে, বাট আর একটু মনে হয় ফিক্স করা লাগবে। এইখানে আই থিঙ্ক ওকে আছে। দেখি, একটু অপেক্ষা করো। হ্যাঁ, 2 মিনিট অপেক্ষা করো, আমি একটু ফিক্স করতে দাও। ভাইয়া নমস্কার, আমি রূপা, চট্টগ্রাম থেকে। ওয়াও, গ্রেট। হ্যাঁ, অনেক অনেক জায়গা থেকেই আছো। ঠিক আছে, পারফেক্ট, উই আর গুড টু গো, রাইট? ইয়া, দ্যাটস ফাইন। উপরের স্ক্রিনটাও ক্লিয়ার আছে। আমরা শুরু করে দিই। হ্যাঁ, দেরি না করে আমরা শুরু করে দিই। আমরা চ্যাপ্টার 5 পড়তেছিলাম, তোমরা জানো এই চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সো যারা আছো চলে আসো, আমরা আমাদের চ্যাপ্টারটা খুব দ্রুত শুরু করে দিচ্ছি। অ্যান্ড হোপফুলি তোমরা যারা এই চ্যাপ্টারটা বাসায় পড়তেছো, কিছু জিনিস হয়তো পড়ে আগায় ফেলছো, সমস্যা নাই, আমরা তো আস্তে আস্তে আগাচ্ছি অ্যান্ড A to Z সবকিছু শেষ করবো। তো ফর আমরা গত ক্লাসে যা যা পড়াইছি একটু ছোট করে রিক্যাপ করে দিই 5 মিনিটে। 5 মিনিটে একটু রিক্যাপ করে দিব আমরা লাস্ট ক্লাসে যা যা পড়ছিলাম। আমরা শুরুতে দেখছিলাম যে প্রোগ্রাম কাকে বলে, প্রোগ্রামের ধারণা কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, জিনিসগুলো কি ছিল, এই জিনিসগুলো দেখেছি। এরপর আমরা দেখেছি বিভিন্ন জেনারেশনের ল্যাঙ্গুয়েজ, কোন সালে কোনটা আবিষ্কার হয়েছে এবং কোনটার নাম কি, নাম সহ একটু মুখস্থ রাখতে হবে। এরপর আমরা দেখেছি মেশিন ল্যাঙ্গুয়েজ, মানে যন্ত্রের ভাষা, 0-1 বাইনারি ল্যাঙ্গুয়েজটাকে আসলে আমরা মেশিনের ভাষা বলতেছিলাম। সো বাইনারি ল্যাঙ্গুয়েজ কীভাবে কি কাজ করে, বৈশিষ্ট্য কি, সুবিধা কি, অসুবিধা কি, এই কয়েকটা পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট জানলেই ইনাফ। এরপর ছিল আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজের মেশিন ল্যাঙ্গুয়েজের কমান্ডের ক্লাসিফিকেশন ছিল। আমাদের 4 ধরনের কমান্ড হয়, যে অ্যারিথমেটিক যোগ বিয়োগ করো বা তুমি থেমে যাও, হ্যাঁ, কন্ট্রোল টাইপের বা ডিরেক্ট ইউজ টাইপের, ইনপুট আউটপুট টাইপের কিছু কমান্ড ছিল। আর প্রত্যেকটা কমান্ডের 2টা পার্ট ছিল, একটা অপকোড, একটা অপারেন্ট। আর এর পরের পার্টটা অ্যাসেম্বলি পার্ট, সেটাতে কি ছিল, আমাদের প্রত্যেকটা কমান্ডে 4টা পার্ট, না, ওখানে একটা লেভেল অ্যাড হয়েছে আর কমেন্ট অ্যাড হয়েছে। অপকোড আর অপারেন্ট কিন্তু সেম ছিল। অপকোড বলছিলাম অপারেশন কোড, মানে কোন অপারেশন করতে চাই আমরা, অ্যারিথমেটিক যোগ না বিয়োগ, তারপর যদি কন্ট্রোল হয় লোড না স্টোর, তারপর যদি ইনপুট আউটপুট হয় তাহলে রিড না রাইট, অ্যান্ড যদি ডিরেক্ট ইউজ হয় হল্ট নাকি স্টার্ট নাকি এন্ড। এই জিনিসগুলোকে আমরা বলছিলাম অপকোড। এই কাজগুলোর জন্য একটা করে কোড দেয়া আছে, যে 1010, এটা মানে হচ্ছে ইনপুট নিবে, 1001 এটা মানে হচ্ছে আউটপুট দিবে। এরকম কিছু কোড দেয়া আছে, ফিক্স করে দেয়া আছে কম্পিউটারের ভিতর প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য। সো এটাকে আমরা অপকোড বলতেছিলাম। অ্যান্ড অপারেন্ট ইজ নাথিং বাট কার উপরে কাজ করবে। যোগ তো একটা আমাদের বাইনারি অপারেশন, রাইট? দুইটা দুইটা জিনিসের উপর যোগ কাজ করে। তুমি যখন যোগ লিখবা তখন যোগের দুই পাশে 2টা অপারেন্ট লিখতে হয়, রাইট? 2টা অপারেন্ট যোগ হয়ে তারপর কাজ করে। তো বাইনারি, ইউনারি, এই জিনিসগুলো কিন্তু একটু আমাদের বুঝতে হবে। বাইনারি কি, ইউনারি কি, এগুলো আমরা হয়তো সামনে গেলে আস্তে আস্তে পড়া শুরু করব। সো এই জিনিসগুলো দেখার পর আমরা দেখেছিলাম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজেরও আমরা বলেছি এটা একটা নেমনিক ভাষা বা সাংকেতিক ভাষা। এটাতে একটু লেট হয়, কারণ এটা ডিরেক্ট কম্পিউটারের ভাষা না। এখানে বেশ কিছু সুবিধা আছে। অ্যাসেম্বলি ভাষা আমাদের জন্য বোঝা সহজ, কম্পিউটারের জন্য বোঝা কঠিন। এবং এটা হচ্ছে একটা যন্ত্র নির্ভর ভাষা বা মেশিন ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ, জাস্ট লাইক মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিনের উপর ডিপেন্ড করে, এক মেশিনের ভাষা অন্য মেশিনে গিয়ে কাজ করে না। সো এটা খুব ইন্টারেস্টিং ছিল। দেন আমরা দেখেছিলাম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের বেশ কিছু নেমোনিক্স। বইয়ে তোমাদের অনেকগুলো নেমোনিক্স আছে, আমি বলেছিলাম প্রত্যেকটা নেমোনিক্স এটার মানে কি, এটার অর্থ কি, এই জিনিসগুলো একটু পড়ে রাখতে হবে, যদি পরীক্ষায় চলে আসে আমরা এটা অ্যান্সার করতে পারবো। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের একটা এক্সাম্পল আমরা দেখেছিলাম,
অ্যাসেম্বলি কোড, এটাকে আমরা একটা অ্যাসেম্বলি কোড, সিম্পল কোড বলতে পারি। এখানে কমেন্টের জিনিস টোটালি বাদ, যখন প্রোগ্রামটা লোড হবে তখন কমেন্ট টোটালি বাদ হয়ে যাবে, বুঝতে পারছো? আমাদের কমেন্টের কোনো কাজ নাই প্রোগ্রামের ভেতর, আমরা দেখবো আস্তে আস্তে। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ছিল, যেটা নর্মালি আমরা থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ বলে থাকি, বা 3GL বলা হয় এটাকে। সি, C++, তারপর জাভা, পাইথন, এই সবগুলোই হচ্ছে আমাদের থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজে কিছু সুবিধা আছে, আমাদের জন্য সবচেয়ে বোঝা সহজ, মেশিনের জন্য কঠিন। এটা কনভার্ট করতে হয়, আমাদের ভাষায় কথা বললে, এই ভাষায় প্রোগ্রাম লিখলে সেটাকে কনভার্ট করে আবার মেশিনের ভাষায় নিয়ে যেতে হয়। তো এটাতে একটু সময় লাগে, যার কারণে এটাকে আমরা বলছিলাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এটাতে কম্পাইলার বা ট্রান্সলেটর প্রয়োজন হয়। আমরা আজকে কম্পাইলার দেখবো, অ্যাসেম্বলার দেখবো এবং ইন্টারপ্রেটার দেখবো, তিনটা জিনিস দেখবো আজকে। অ্যান্ড আমি আজকে চেষ্টা করব তোমাদের ইসে গিয়ে পিসিতে বসে ডিরেক্ট কিছু কোডও দেখাতে, ঠিক আছে? সো যারা আছো, আজকের ক্লাসটা ইন্টারেস্টিং হবে, স্টে উইথ আস। নেক্সট ছিল ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা 4GL বলে থাকি। 4GL বলা হয় এটাকে, ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এবং এই ল্যাঙ্গুয়েজটাও ছিল আরেকটু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। পার্ল, পাইথন, রুবি, SQL, ম্যাটল্যাব, এগুলো হচ্ছে কিছু আমাদের ডোমেইন স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ, যে কোন ডোমেইনে কাজ করতে চাই। ডেটাবেজ নিয়ে কাজ করতে চাই, তাহলে আমাদের এটা কাজ, এই SQL নিয়ে কাজ করতে হবে। আমি আমাদের গবেষণার রিলেটেড বেশ কিছু অপারেশন কাজ করতে চাই, তাহলে ম্যাটল্যাব নিয়ে কাজ করতে হবে। ইঞ্জিনিয়ারিং কিছু সলিউশনের জন্য, ওয়েব বেসড কাজের জন্য পাইথন দরকার আছে, ওয়েব স্ক্র্যাপিং এর জন্য পার্ল। তো এই সব ল্যাঙ্গুয়েজগুলো স্পেসিফিক কিছু কাজের জন্য আমরা ইউজ করি, যেটাকে আমরা আরেকটু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলে থাকি। অ্যান্ড এটা হচ্ছে আমাদের নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ বা ফাংশনাল ল্যাঙ্গুয়েজ। মানে তুমি জাস্ট বলে দিবা ফাংশনটা কি। আমি চাই আমাদের ক্লাসের মধ্যে যতজন A+ পাইছে তাদের নাম দিতে, তুমি জাস্ট এই কথাটা বলে দিবা, এই ল্যাঙ্গুয়েজ দিয়ে ও নিজের মতো কাজ করে তোমাকে আউটপুট জেনারেট করে দিবে। এটাকে বলা হয় নন প্রসিডিউরাল। প্রসিডিউরটা তুমি বলে দিচ্ছ না যে আগে এটা করো, আগে যাও, তারপর ডিলিট করো, এই করো, সেই করো, তারপর আমাকে রেজাল্ট দাও। তুমি জাস্ট বলছো তুমি কি চাও, সেটার বেসিসে প্রোগ্রাম তোমাকে আউটপুট দিচ্ছে। তো এটাকে বলা হয় নন প্রসিডিউরাল বা ফাংশনাল ল্যাঙ্গুয়েজ। C++ আমরা যেগুলো আগে দেখেছি ওগুলো হচ্ছে ফাংশনাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, বা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, মানে একটার পর একটা প্রসিডিউর তোমাকে বলে দিতে হয়। ওকে, ফাইন। ফাইনালি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আমরা দেখেছিলাম। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ওয়াজ নাথিং বাট সুপার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটাকে 5GL বলা হয়, ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এখানে মানুষ মুখের কথা দিয়েই অনেক কিছু করে ফেলতে পারে, জাস্ট লাইক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বিভিন্ন ধরনের রোবট কিভাবে কাজ করে, আমরা কথা বললে সেটা বুঝে ফেলে, রাইট? কথা বললেই সেটার এগেনস্টে কাজ করে ফেলে। সো এটাকে আমরা বলছি 5GL বা ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এই জিনিস এটা 1980-র দিকে আবিষ্কার হয়েছে। এই জিনিসগুলো আমাদের সোফার পড়া ছিল। আমার মনে হয় আমি ভালো একটা ছোট রিক্যাপ করতে পারছি তোমাদের। ওকে, আজকে আমরা দেখব এই যে এতগুলো ল্যাঙ্গুয়েজ দেখলাম, এই ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে বেশ কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো আমরা নিয়ে পড়াশোনা করব, C++ বা সি। তো এই সিটাকে তো সরাসরি বোঝে না কম্পিউটার, it's a high level language. So whenever we use C and C++, we need someone to translate the C language into machine language, right? We are talking with the machine, but we are using the language C or C++. But machine doesn't understand C or C++. They only understand machine language. So how to communicate with them? So there must be someone in between machine and us who translates our language, our used language C and C++ into machine language, right? So তাদের একজনের আমাদের মাঝখানে একজন থাকতেই হবে, যে আমার সি ভাষাটাকে, এটা তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটাকে কনভার্ট করে মেশিনে কনভার্ট করে ফেলবে, মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে মেশিনকে বুঝাই দেবে যে নাও মেশিন, এটা কিন্তু ও বলছে। So there must be someone, এই সামওয়ানটা কে? টুডে উই শ্যাল ডিসকভার দিস ট্রান্সলেটর। ওকে, সো ভেরি গুড। রুমা নাথ বলতেছে ইটস ট্রান্সলেটর। অ্যান্ড ট্রান্সলেটরের কথা বলতে আমাদের তিন ধরনের ট্রান্সলেটর আমরা নিয়ে কথা বলবো। দ্য ফার্স্ট ওয়ান ইজ কম্পাইলার, দ্য সেকেন্ড ওয়ান ইজ ইন্টারপ্রেটার, অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ অ্যাসেম্বলার। হোয়াট ইজ কম্পাইলার, হোয়াট ইজ ইন্টারপ্রেটার, অ্যান্ড হোয়াট ইজ অ্যাসেম্বলার আমরা আজকে একদমই ডিটেলসে গিয়ে দেখবো। অ্যান্ড ইফ পসিবল আমি তোমাদের আমার ল্যাপটপে গিয়ে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের পার্থক্যটা স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব। হ্যাঁ, অ্যাসেম্বলারটাও বোঝানো যাবে, বাট অ্যাসেম্বলারের জন্য স্পেশাল তোমার একটা টুল লাগবে, স্পেশাল সফটওয়্যার লাগবে। সো ওইটাও আমি একদিন বুঝিয়ে দেবো, না সমস্যা নেই। সো তিন ধরনের ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর আছে, যাদেরকে আমরা বলছি, যারা অনুবাদক
প্রোগ্রাম, বাংলাতে অনুবাদক প্রোগ্রাম। সো অনুবাদক প্রোগ্রাম বোঝাই যাচ্ছে নাম শুনে, দে অনুবাদ সামথিং, রাইট? দে ট্রান্সলেট সামথিং, অ্যান্ড what they translates is the C language or high level languages into machine languages, but not necessarily they always translate C language into directly machine language. They sometimes can use assembler. আমি এক্সপ্লেন করব। আমি বলছি কম্পাইলার ডিরেক্টলি হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে না। কম্পাইলার সবসময় করে না, মাঝে মাঝে সেটাও করতে পারে যে সে আগে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, তারপর অ্যাসেম্বলার নামক একটা অনুবাদক আছে যে ওই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে মেশিনে কনভার্ট করে। কি বললাম? সামটাইমস ইট হ্যাপেন্স লাইক দিস, যে আমি এখান থেকে এই পেজে যাই, আমাদের এই স্লাইডে গিয়ে আমি দেখাই, এটা আজকের নতুন স্লাইড। আচ্ছা, এখানে বলতেছিলাম কম্পাইলার। সামটাইমস হোয়াট হ্যাপেন্স ইজ যে কম্পাইলার, আমরা তো কি বলছি ভাই, কম্পাইলার আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে কি করে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটাকে কম্পাইলার নিয়ে সে মেশিনের ভাষায় কনভার্ট করবে, ঠিক না? আমরা বলছি কি ভাই, কম্পাইলার হচ্ছে একটা অনুবাদক প্রোগ্রাম যে অনুবাদ করতে পারে, ট্রান্সলেট করতে পারে। সো দিস ইজ আওয়ার কম্পাইলার। ও কি করবে, এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে নিয়ে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে। এই তো তোমরা এটাই বলতেছো যে ভাইয়া হ্যাঁ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে নিয়ে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে। বাট সবসময় এটা হয় না, মাঝে মাঝে যেটা হয়, কম্পাইলার কি করে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে বা সি বা সি প্লাস প্লাসটাকে নিয়ে সে আগে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নামে একটা ল্যাঙ্গুয়েজ দেখেছি না? ঠিক আছে, সামটাইমস হোয়াট কম্পাইলার ডাজ ইজ, ও ডিরেক্টলি মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট না করে ও আগে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, ও আগে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। ঠিক আছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। সেই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে আবার অ্যাসেম্বলার নামে এক ধরনের প্রোগ্রাম আছে, অ্যাসেম্বলার অনুবাদক আছে, অ্যাসেম্বলার বলা হয়। অ্যাসেম্বলার নামক একজন অনুবাদক প্রোগ্রাম আছে, একটা সফটওয়্যার চিন্তা করো, একটা টুল, যেই টুলটা ওই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে আবার এই মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। ঠিক আছে, সো আমরা বইয়ের মধ্যে সবসময় এটাই পড়ি যে কি হয় ভাইয়া, আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে কম্পাইলার। না, এটা ট্রু না। দ্য অ্যাকচুয়াল থিং ইজ আ কম্পাইলার ট্রান্সলেট হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইন্টু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি, সি সি প্লাস প্লাস। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল কি ভাইয়া, হাই লেভেল ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল হচ্ছে ভাইয়া সি বা সি প্লাস প্লাস সাপোজ। ঠিক আছে, এটাকে সি প্লাস প্লাস। তো এটাকে কি করতেছে, ও অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতেছে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মানে কি, ওই যে লোড স্টোর টাইপের, ঠিক না? এলডিএ, তারপর এসটিএ, হ্যাঁ, এই টাইপের যে ছিল, তারপর ছিল কি সাব ছিল, মাল ছিল না, এমইউএল, মাল্টিপ্লিকেশন টাইপের বা নেমোনিক ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে নেমোনিক ল্যাঙ্গুয়েজ বলে, মনে আছে না? সাংকেতিক ভাষা বলে। সো এই ধরনের নেমোনিক ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে না। আর সেই নেমোনিক ল্যাঙ্গুয়েজটাকে অ্যাসেম্বলার নামে একটা অনুবাদক প্রোগ্রাম আছে, যে অনুবাদক প্রোগ্রাম মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। তার মানে ওই যে 0101 যে ভাষা বা বাইনারি ল্যাঙ্গুয়েজ, সেখানে কনভার্ট করে। ঠিক আছে, সো হোপফুলি আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি যে আমাদের ভাষাটাকে সি সি প্লাস প্লাসটাকে কম্পাইলার আগে অ্যাসেম্বলি কোডে কনভার্ট করে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে, সেই ল্যাঙ্গুয়েজটাকে আবার অ্যাসেম্বলার নামক একটা অনুবাদক প্রোগ্রাম আছে যেটা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। সো আমরা এখানে দুইটা জিনিস পড়ে ফেললাম, একটা হচ্ছে কম্পাইলার and the other one is assembler. What assembler does, আমরা মাত্রই বলছি, assembler হচ্ছে অ্যাসেম্বলি ভাষাকে মেশিন কোডে কনভার্ট করে, এবং এই দুজনের কাজই কি, কনভার্ট করা, ট্রান্সলেট করা। দে ট্রান্সলেটস সামথিং। অ্যাকচুয়ালি আমরা হাতে নাতে দেখার চেষ্টা করব যে কি হয়। আচ্ছা ফাইন, তাহলে ভাই ইন্টারপ্রেটর কি? ইন্টারপ্রেটর এক ধরনের অনুবাদক, বাট there are some fundamental differences between compiler and interpreter. কিছু ফান্ডামেন্টাল ডিফারেন্সেস আছে, and what are those differences? Let us discuss about those.
ডিফারেন্সেস। তো ইন্টারপ্রেটার ইজ অলসো এ ট্রান্সলেটর, এটাও একটা অলসো ট্রান্সলেটর, এটাও ট্রান্সলেট করে, বাট এটা যেটা করে এটা হচ্ছে আগের মতোই হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লো লেভেল বা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজও কনভার্ট করতে পারে, বাট সে স্টেপ বাই স্টেপ করে, সে লাইন বাই লাইন অনুবাদ করার চেষ্টা করে। কম্পাইলার কি করে, তুমি 10 লাইনের একটা কোড লিখলা, ওই পুরো কোডটাকে সে একবারে পড়বে, তারপর তোমাকে বলবে যে এই 3 নাম্বার লাইনে কিন্তু তুমি ভুল লিখছো, বা এই 5 নাম্বার লাইনে কিন্তু তুমি ভুল লিখছো, তারপর সে তোমাকে একটা রেজাল্ট দিবে। ঠিক আছে? আর ইন্টারপ্রেটর কি করবে, সে তো অনুবাদ করতেছে, যেটা পাচ্ছে অনুবাদ করতেছে, যেটা পাচ্ছে অনুবাদ করতেছে, সে লাইন বাই লাইন পড়ে পড়ে তোমাকে ভুল দিবে, যাচ্ছে ঠিক আছে এই লাইনে কিন্তু ভুল, পরের লাইনে যাবে না। সে প্রথম লাইনে ভুল পাইলে সে বলবে প্রথম লাইনে ভুল আছে, পরের লাইনগুলো সে আর পড়বে না। আমরা এটা প্র্যাকটিক্যালি দেখবো, ঠিক আছে? বাই। সো আমি এটার আরেকটু ডিপে চলে যাই তাহলে। হোয়াট ইজ কম্পাইলার? কম্পাইলার এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যা উচ্চ স্তরের ভাষায় লেখা একটি সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে, দিস কিওয়ার্ডস আর ভেরি ইম্পর্ট্যান্ট, একসাথে পড়ে। ঠিক আছে? একসাথে পড়ে এবং একসাথে মেশিন বা যান্ত্রিক ভাষায় রূপান্তর করে। ঠিক আছে? একসাথে পড়ে এবং পড়ে সেটাকে যান্ত্রিক ভাষায় কনভার্ট করে ফেলে। এখানে কম্পাইলারের কিছু কাজ দেয়া আছে, যে কম্পাইলার কি কি কাজ করে ভাইয়া। তোমরা সবগুলো কাজ বুঝবা না, কারণ এটা খুবই হাই লেভেল জিনিস। আমরা সিএসসি যারা নিয়ে পড়ি তারা থার্ড ইয়ারে এসে কম্পাইলার ডিজাইন করি, যে একটা কম্পাইলার কিভাবে কাজ করে, আমরা নিজেরা কম্পাইলার বানাই। ঠিক আছে? আমরা নিজেরা একটা সি প্রোগ্রাম থাকলে সেই সি প্রোগ্রামকে কিভাবে মেশিন করে কনভার্ট হয়, এই পুরো জিনিসটা আমরা করি একটা পুরো সেমিস্টার জুড়ে। 6 মাসের একটা কোর্স আছে যেখানে আমরা কম্পাইলার ডিজাইন করি। সো এটা মানে একদিনে বা এক ক্লাসে বা 10 মিনিটে বোঝানো কখনোই সম্ভব না। বাট কি কি কাজ করে? নর্মালি সংশ্লিষ্ট সাবরুটিনের সাথে সংযোগের ব্যবস্থা করে। এখন বলবা সাবরুটিন কি ভাইয়া? সাবরুটিন কিছুই না, একটা প্রোগ্রাম যখন কোড লিখো এটার আশেপাশে আরো অনেক কিছু জিনিসপত্র থাকে, ওই জিনিসগুলোকে বলতেছি আমরা সাবরুটিন। তো একটা কোডই শেষ না, তুমি যদি 10 লাইনে একটা কোড লেখো 10 লাইনই শেষ না, ওই কোডে আরো অনেক শত শত লাইন হতে পারে, যেটা তোমার থেকে আলাদা লুকানো অবস্থায় আছে, তুমি দেখতেছো না, তুমি জাস্ট কোড লিখছো, বাট এটার পেছনে অনেক কারিগরি জিনিসপত্র আছে। সো এই জিনিসগুলোকে সে একসাথে করে। উৎস প্রোগ্রামের স্টেটমেন্ট সমূহকে বস্তু প্রোগ্রামে বা মেশিন ভাষায় রূপান্তর করে। এখানে খুব সুন্দর একটা কথা আছে, উৎস প্রোগ্রাম ব্যাপারটা কি ভাইয়া? উৎস প্রোগ্রাম বা সোর্স প্রোগ্রাম, ঠিক আছে, এটাকে আমরা বলি সোর্স প্রোগ্রাম। সোর্স প্রোগ্রাম, সোর্স প্রোগ্রাম মানে হচ্ছে তুমি যে ভাষায় কোড লিখছো না, ওই কোডটাকে বলা হয় সোর্স প্রোগ্রাম। ওইটা থেকে সে নেয় না, ওইটা সে নিয়ে নিয়ে সে ওই যে মেশিন কোডে কনভার্ট করে, ওই মেশিন কোডটাকে আমরা বলি বস্তু প্রোগ্রাম, বা এটাকে অবজেক্ট প্রোগ্রামও বলতে পারো, অবজেক্ট প্রোগ্রাম। তাহলে সোর্স প্রোগ্রাম হচ্ছে ভাই তুমি যে ভাষায় কোডটা লিখতেছো, সি ভাষায় কোডটা লিখতেছো, সেটাকে আমরা বলি সোর্স প্রোগ্রাম। এন্ড ওইটাকে ইউজ করে কম্পাইলার যে একটা আরেকটা করে কনভার্ট করলো, মেশিন করে কনভার্ট করলো, সেটাকে আমরা বলি অবজেক্ট প্রোগ্রাম। প্রোগ্রামে কোনো সিনট্যাক্স ভুল থাকলে অনুবাদের সময় ভুলের তালিকা প্রণয়ন করা। তোমার প্রোগ্রামে যদি তুমি কোনো ভুল করে থাকো, একটা কমা দেওয়ার দরকার ছিল কমা দিতে পারো নাই, সেমিকোলন দেওয়ার দরকার ছিল ভুল করছো, ওই ভুলগুলো কম্পাইলার তোমাকে জানাই দিবে যে এই তোমার কিন্তু ভুল আছে। এবং এই ভুলগুলো অনেক ধরনের হতে পারে, সিনট্যাকটিক্যাল ভুল হতে পারে, ঠিক আছে, লেক্সিক্যাল ভুল হতে পারে, এগুলো আমরা দেখব। অ্যান্ড ফাইনালি প্রধান মেমোরির পরিসর চিহ্নিত করে, যে এই প্রোগ্রামটা মেমোরি কোথায় কোথায় আছে। এই কোডটা তো ধরো 100 লাইন, 100 লাইন তো মেমোরিতে বরাবর সবগুলো ধরো 1 নাম্বার থেকে শুরু করে 100 পর্যন্ত নাই, কোথাও হয়তো প্রথম 2 লাইন আছে মেমোরি র্যামের ভেতর, আবার অনেক দূরে আইসা আরো হয়তো 2 লাইন আছে, নিচে আইসা হয়তো আরো 5 লাইন আছে। এই যে র্যামের ভিতর আমরা পড়ছিলাম গতকালকে অনেক অ্যাড্রেস আছে। তো এই যে তুমি কোডগুলো লিখছো লাইন বাই লাইন, এগুলো কি র্যামে লাইন বাই লাইন আছে? লাইন বাই লাইন কিন্তু নাই, র্যামে কিন্তু বিক্ষিপ্ত ভাবে আছে। তো ওই যে কোথায় কোথায় আছে তোমার কোডটা র্যামের ভিতর, এই জিনিসটাকে সে চিহ্নিত করে ফেলে, আচ্ছা ঠিক আছে আইডেন্টিফাই করে ফেলতেছে। কোনো প্রশ্ন থাকলে কইরো, আমি তোমাদের প্রশ্ন দেখতেছি। এটা হচ্ছে কাজ এন্ড সুবিধা অসুবিধা, খুবই সিম্পল। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সুবিধাগুলো যদি দেখি, সম্পূর্ণ প্রোগ্রামটাকে সে একসাথে অনুবাদ করে ফেলতেছে।
100 লাইনের কোড লিখছো, 100 লাইনের কোড পুরাটা পড়ে তারপর সে মানে ট্রান্সলেট করে ফেলতেছে। প্রোগ্রামটা দ্রুত নির্বাহ হয়, এইটা দ্রুততে এখানে একটু কথা আছে আমার, আমি এখানে কিছু কথা বলবো, যেটাকে আমি রেড করে রাখি, কারণ এটাতে আমার কিছু কথা আছে। একসাথে অনুবাদ করে, এটা ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা এটা মাথায় রাখবা। কম্পাইলারের মাধ্যমে রূপান্তরিত প্রোগ্রামসমূহ সম্পূর্ণরূপে মেশিন ভাষায় রূপান্তরিত হয়। কম্পাইলার যেই কনভার্সনটা করে, তুমি ডিরেক্টলি মেশিন কোডটা পাবা, মেশিন ভাষায় কোডটা পাবা এর আউটপুটে। আউটপুট প্রোগ্রাম ডট ইএক্সি, আউটপুট প্রোগ্রাম হচ্ছে ডট ইএক্সি, যা মূল প্রোগ্রাম থেকে স্বাধীনভাবে চালানো যেতে পারে। তুমি যখন একটা সি প্রোগ্রামকে রান করবা, কম্পাইল করে ফেলবা, তখন সে তোমাকে একটা ইএক্সি নামে একটা ফাইল দিবে, ইএক্সই নামে একটা ফাইল দিবে, এক্সিকিউটেবল ফাইল। ইএক্সি নাম মানে হচ্ছে এক্সিকিউটেবল ফাইল, ইএক্সি মানে হচ্ছে এক্সিকিউটেবল ফাইল, যেই ফাইলটাকে এক্সিকিউট করা যায়। তোমরা উইন্ডোজ পিসিতে যখন কোনো সফটওয়্যার ইনস্টল করো বা গেমস ইনস্টল করো, দেখবা সেই সফটওয়্যারটার যেটা ক্লিক করে তুমি গেম ওপেন করো, সফটওয়্যার ওপেন করো, সেটা কিন্তু ডট ইএক্সি ফাইল, সেটা ডট ইএক্সি ফাইল। ক্রোম ব্রাউজারে যে ক্রোম ওপেন করতেছো ডাবল ক্লিক করে, এটা হচ্ছে ডট ইএক্সি নামক একটা ফাইল। ছবির পেছনে যেমন ডট জেপিজি থাকে, জেপিইজি থাকে, ভিডিওর পেছনে যেমন ডট এমপি4 থাকে, ঠিক আছে? তারপর অনেক ধরনের ভ্যারিয়েশন আছে। সো ডট ইএক্সি মানে উইন্ডোজের জন্য একটা এক্সিকিউটেবল ফাইল, যেটা রান করানো যায় এবং এটা স্বাধীনভাবে চালানো যায়। এটা তুমি কোড লিখছো আলাদা, কোড কম্পাইল হয়ে গেছে, নতুন একটা এক্সিকিউটেবল ফাইল তৈরি হয়েছে, ওই ফাইলটা ডাবল ক্লিক করে তুমি ওপেন করতে পারবে। ওই ফাইলটার সাথে তোমার কোডের আর এখন কোনো সম্পর্ক নাই, দুইটা স্বাধীন। প্রোগ্রাম একবার কম্পাইল করা হলে পরবর্তীতে আর কম্পাইল করার প্রয়োজন হয় না। তুমি একবার কম্পাইল করে ফেলছো, পরবর্তীতে তোমার আর কম্পাইল করা লাগবে না, ঠিক আছে? একবার কম্পাইল হয়ে যে ফাইলটা তৈরি হয়েছে, ওটা দিয়ে তুমি সব জায়গায় নিয়ে চালাইতে পারবা। ফাইন। অসুবিধাগুলোর মধ্যে আছে এই যে ভুলগুলো একসাথে প্রদর্শন করে, ফলে প্রোগ্রাম সংশোধনে বেশি সময় লাগে। ধরো তুমি একটা 1000 লাইনের কোড লিখলা, সে 1000 লাইনের কোডের মধ্যে 2 নাম্বার লাইনে তুমি কোনো ভুল করে ফেলছো। এখন তুমি যদি পুরো কোডটাকে কম্পাইল করার সুযোগ দাও, মানে অনুবাদ করার চেষ্টা করো, এখন সে যদি 1000 লাইন পড়ে তারপর তোমাকে এসে বলে যে এই তোমার কিন্তু 2 নাম্বার লাইনে ভুল ছিল, তাহলে জিনিসটা একটু সময় লাগলো না? সে যদি 2 নাম্বার লাইনে থাকা অবস্থায় তোমাকে বলে দিত এই সামনে আগাও না, 2 নাম্বার লাইনে কিন্তু ভুল আছে, তাহলে তুমি অনেক আগেই ভুলটা খুঁজে পাইতে না? এই জন্য বলা হয়েছে কম্পাইলার যেহেতু পুরো 1000 লাইন পড়ে আসবে তারপর তোমাকে ভুল বলবে, এই জন্যে ভুল সংশোধনে কম্পাইলার বেশি সময় লাগে। ক্লিয়ার? ডিবাগিং, টেস্টিং, ধীরগতি। যে বললাম ডিবাগিং মানে কি, ডিবাগিং কথাটার অর্থ কি? ডিবাগিং, বাগ মানে হচ্ছে পোকা, বাগ মানে হচ্ছে পোকা, ডিবাগিং মানে হচ্ছে পোকাকে খুঁজে বের করা, হ্যাঁ, বা পোকাকে নষ্ট করে ফেলা। তো ডিবাগিং মানে ভুলকে দূর করা। প্রোগ্রামে ভুলকে আমরা বাগ বলি, বিভিন্ন ধরনের বাগ ফিক্স করা, বিভিন্ন ধরনের বাগকে ফিক্স করাকে আমরা বলি ডিবাগিং। ওকে, ফাইন। সো সব ধরনের প্রোগ্রাম হওয়ায়, বড় ধরনের প্রোগ্রাম হয়, এটি সংরক্ষণে বেশি মেমোরির প্রয়োজন হয়। কম্পাইলার যেহেতু পুরো কোডটা একসাথে পড়ে, অনেক বড় কোড, এই জন্য কম্পাইলারের মেমোরি, কম্পাইলারও একটু বড় ধরনের সফটওয়্যার। ওকে, কম্পাইলার সম্পর্কে বিস্তারিত হয়ে গেছে। আমার মনে হয় তোমাদের এই জিনিসগুলো কি এত ডিটেলস এভাবে স্লো পড়ার দরকার আছে, নাকি একটু ফাস্ট যাবো? বলো তো, একটু ফিডব্যাক দাও, বুঝতেছো কিনা একটু ফিডব্যাক দাও যে হ্যাঁ ভাই ঠিক আছে, এরকম স্পিডে আগা। সো কম্পাইলারের মূল কথা, কম্পাইলার পুরো প্রোগ্রামটাকে একসাথে কনভার্ট করে, ভুলগুলো পরে দেয়, এর কারণে ভুল সংশোধনে আমাদের কম্পাইলার হচ্ছে একটু স্লো। আর এই তো এক্সিকিউটেবল ফাইল তৈরি করে, এই যে এগুলো জিনিসপত্র তো সহজ। ইন্টারপ্রেটর, ইন্টারপ্রেটর কি? ওই দেখো লেখা আছে, ইন্টারপ্রেটরও কম্পাইলারের মতোই একটা অনুবাদক প্রোগ্রাম, বাট দ্য ডিফারেন্স ইজ এটাও উচ্চ স্তরের ভাষাকে প্রোগ্রামে তোমায় মেশিন করে কনভার্ট করবে, বাট দ্য থিং ইজ একটি একটি করে লাইন পড়ে এবং ইন্টারমিডিয়েট কোডে রূপান্তর করে। একটি একটি করে লাইন পড়ে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, একটি একটি করে লাইন পড়ে। ইন্টারপ্রেটর
একটা একটা করে লাইন পড়বে, যে এক লাইন পড়লাম, আচ্ছা ওকে, পরের লাইন পড়লাম, আচ্ছা ভুল আছে, ভুল ঠিক করো, পরের লাইন পড়লাম, ঠিক আছে, পরের লাইন পড়লাম, ভুল জানাই দিচ্ছে। সো ও লাইন বাই লাইন পড়ে আর ভুল জানাই দেয়, এবং প্রয়োজনীয় ডেটা ইনপুট নিয়ে তাৎক্ষণিক ফলাফল প্রদর্শন করে। তাৎক্ষণিক 2 নাম্বার লাইনে তুমি কোড লিখছো 1000 লাইনের, 3 নাম্বার লাইনে একটা ইনপুট নেওয়ার কথা, 3 নাম্বার লাইনে থাকা অবস্থায় একটা ইনপুট নেওয়ার কথা। ইন্টারপ্রেটর কি করবে, 3 নাম্বার লাইনে থাকা অবস্থায় ইনপুট নিয়ে সেই ইনপুটের আউটপুট তোমাকে দেখাই দেবে। বুঝতে পারছো? কিন্তু কম্পাইলার কি করে? কম্পাইলার এটা করে না। কম্পাইলার আগে পুরো কোডটাকে কম্পাইল করে ফেলে, কম্পাইল করে একটা এক্সিকিউটেবল ফাইল তোমাকে দেয়, ওই ফাইলটা কি করে, তখন ইনপুট নিয়ে আউটপুট জেনারেট করে। 1000 লাইন পড়ে আসবে, পরে পুরাটাকে একসাথে সে কনভার্ট করবে, ট্রান্সলেট করবে, একটা তোমাকে আউটপুট দিবে যে একটা ফাইল নাও, এক্সিকিউটেবল ফাইল, ওই ফাইলটা ইনপুট নিয়ে আউটপুট জেনারেট করবে। কিন্তু তুমি কিন্তু 3 নাম্বার লাইনে লিখে রাখছিলা যে এই তুমি কিন্তু ইনপুট নিতে হবে একটা সংখ্যা। ঠিক আছে, আমি এক্সাম্পল দিয়ে আরো ক্লিয়ারলি বুঝাই দেব। এটাও কিছু না, ও কি করে, সাবরুটিনের সাথে যোগাযোগ স্থাপন করে, একই কাজ করে। ঠিক আছে, ভুলের তালিকা প্রণয়ন করে, একই কাজ। ইন্টারপ্রেটর এবং কম্পাইলারের কাজ এক, বাট কাজের ধরনটা ভিন্ন। কম্পাইলার পুরোটা একসাথে পড়ে, ইন্টারপ্রেটর লাইন বাই লাইন পড়ে। এটা ইন্টারপ্রেটর, এটা ইউজার ফ্রেন্ডলি। ওই যে এটা যেহেতু প্রত্যেকটা লাইন বাই লাইন কাজ করতেছে, এটা একটু সহজ বোঝা, ঠিক না? আমাদের জন্য সহজ। আচ্ছা 2 নম্বর লাইনে ইনপুট লিখছি, ইনপুট নিয়ে নিছে সে, আউটপুট লিখছি, আউটপুট নিয়ে নিছে, আমাদের জন্য বোঝা সহজ। ভুল সংশোধন করা এবং পরিবর্তন করা সহজ। এখানে ভুল সংশোধন করাটা সহজ, রাইট? 3 নম্বর লাইনে ভুল হলে আমার তো 1000 নাম্বার লাইন পড়ার দরকার নাই, 3 নম্বর লাইনে ভুল বলে দিলেই হয়ে গেছে। সো এটা সহজ। আকারে ছোট, কারণ এটা লাইন বাই লাইন পড়ে, তো এটা ছোট একটা প্রোগ্রাম, অ্যান্ড ছোট বা মাইক্রো কম্পিউটারে ব্যবহার করা হয়। এই ধরনের প্রোগ্রামগুলো নর্মালি ছোট বা মাইক্রো কম্পিউটার ইউজ করা হয়। অসুবিধাগুলো কি কি এই এখানে লিখছে, প্রোগ্রাম লাইন বাই লাইন অনুবাদ করে, তাই অনুবাদ করতে বেশি সময় প্রয়োজন হয়। খুব ইন্টারেস্টিং দুইটা কথা। আমি কম্পাইলারেও কিন্তু বলছিলাম বেশি সময় লাগে, মনে আছে? কিন্তু কি বলছিলাম, কিসে বেশি সময় লাগে? আবার এখানে ইন্টারপ্রেটারও বলতেছি বেশি সময় লাগে। একটু খেয়াল করো, ইন্টারপ্রেটরে পুরো কোডটা অনুবাদ হতে বেশি সময় লাগবে, কারণ সে এক লাইন পড়বে, অনুবাদ করবে, আরেক লাইন পড়বে, অনুবাদ করবে, আরেক লাইন পড়বে, অনুবাদ করবে। 1000 লাইনের কোড হলে সে 1000 বার অনুবাদ করবে, ঠিক না? সো অনুবাদের ক্ষেত্রে ইন্টারপ্রেটরটা স্লো। আবার কম্পাইলার চিন্তা করো, কম্পাইলার পুরো 1000 লাইন একসাথে পড়ে তারপর অন্য কনভার্ট করে ফেলবে। তাহলে এদিকে কনভার্টের ক্ষেত্রে কম্পাইলারটা ফাস্ট, ইন্টারপ্রেটরটা স্লো। কিন্তু আবার ভুল খুঁজে বের করার থেকে, যে ডিবাগিং করার ক্ষেত্রে কিন্তু আবার ইন্টারপ্রেটর ফাস্ট, কম্পাইলার স্লো। কারণ ডিবাগ মানে কি, ভুল খুঁজে বের করা। তো তুমি যদি 2 নাম্বার লাইনে ভুল করে থাকো, তোমাকে 1000 লাইন পড়ে এসে তারপর যদি কম্পাইলার বলে এই তোমার 2 নাম্বার লাইনে ভুল হয়েছিল, এটা বেশি সময় নষ্ট হয়েছে না? ইন্টারপ্রেটর কি করতো, 2 নাম্বার লাইনে থাকা অবস্থায় বলে দিত যে এই তোমার কিন্তু ভুল হয়েছে 2 নাম্বারে, আগে এটা ঠিক করো তারপর পরের লাইনে যাবো। সো ভুল খুঁজে বের করতে ইন্টারপ্রেটর ফাস্ট, কম্পাইলার স্লো। এই দুটা জিনিস একদম মাথায় রাখো, ঠিক আছে? মাথায় রাখো, ভুল খুঁজে বের করতে ইন্টারপ্রেটর ফাস্ট, কম্পাইলার স্লো। আমি লিখে দিব, লিখে দিই। ভুল ঠিক করতে ইন্টারপ্রেটর হচ্ছে ফাস্ট আর কম্পাইলার স্লো, কম্পাইলার হচ্ছে স্লো। আর আমি যদি বলি পুরো কোডটা অনুবাদ করার ক্ষেত্রে, অনুবাদের ক্ষেত্রে, পুরো কোড অনুবাদ করার ক্ষেত্রে ইন্টারপ্রেটরটা স্লো হবে, ইন্টারপ্রেটরটা স্লো হবে, আর হচ্ছে কম্পাইলারটা ফাস্ট হবে। কারো কোনো ধরনের সমস্যা আছে এই পয়েন্ট দুটো? এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আজকে। আচ্ছা, এখানে আরো কিছু ছিল। ইন্টারপ্রেটর হচ্ছে ইন্টারপ্রেটারের মাধ্যমে রূপান্তরিত প্রোগ্রাম সম্পূর্ণ মেশিন রূপে রূপান্তরিত হয় না। তুমি যে অনুবাদ করবা এটা টোটালি মেশিন কোডে কনভার্ট হয় না, প্রত্যেকবার প্রোগ্রাম নির্বাহের সময় অনুবাদ করার প্রয়োজন হয়।
তুমি যখন একবার কম্পাইলার কি করছিল, পুরো কোডটাকে একবার পড়ে কম্পাইল করে তোমাকে দিয়ে দিছে যে এই নাও এক্সিকিউটেবল ফাইল, এই ফাইলটাকে তুমি যতবার ইচ্ছা রান করো, কোনো আর অনুবাদ করা লাগবে না। কিন্তু ইন্টারপ্রেটর কি করতেছে, একবার ইন্টারপ্রেট অনুবাদ করার পর তুমি আবার যদি এইসব প্রোগ্রামটাকে চালাইতে চাও তোমাকে আবার অনুবাদ করতে হবে, এবং ও কোনো মেশিন কোডে কনভার্ট করে না। ইন্টারপ্রেটর মেশিন কোডে কনভার্ট করে না। কম্পাইলার কিন্তু মেশিন কোডে কনভার্ট করে তোমাকে একটা কিছু দিয়ে দিয়েছিল, বাট ইন্টারপ্রেটরটা সেটা করে না। আমরা দেখবো, প্র্যাকটিক্যালি দেখবো এটা, ডোন্ট ওয়ারি। ভুল খুঁজে বের করতে ইন্টারপ্রেটর, কম্পাইলার স্লো, ইন্টারপ্রেটর ফাস্ট, ভেরি গুড। ট্রান্সলেট করার ক্ষেত্রে হ্যাঁ, ভেরি গুড। The next one is assembler, and we have already talked about assembler. Assembler is nothing but a translator that translates assembly language into machine language. And assembly language-টা assembler-টা কোথায় লাগে? ওই যে কম্পাইলারের ভিতরে একটা অ্যাসেম্বলার আছে, কম্পাইলারের ভেতরেও একটা অ্যাসেম্বলার নামে ট্রান্সলেটর আছে, বুঝছো? সে কি করে, ওই অ্যাসেম্বলি ভাষাকে মেশিন কোডে কনভার্ট করে ফেলে। দুই ধাপে হয় কনভার্সনটা। কম্পাইলার আগে ওই সোর্স প্রোগ্রামটাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, কারণ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা সহজ। অ্যাসেম্বলার সেই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে নিয়ে মেশিন কোডে 0101-এ কনভার্ট করে ফেলে, বুঝছো? এখানে ওই কথাটি বলা হয়েছে, এটা নেমোনিক কোডকে মেশিন ভাষায় কনভার্ট করবে, নেমোনিক কোডকে মেশিন ভাষায় কনভার্ট করবে আমরা জানি, এবং সাংকেতিক ঠিকানাকে মেশিন ভাষার ঠিকানায় রূপান্তর করবে। ওই যে সাংকেতিক ঠিকানা আমি বলছি, ওইখান থেকে এখানে করো, এটা করো, এটা করো, সেটাকে মেশিনে কনভার্ট করবে আর কি। হ্যাঁ, সব নির্দেশ ও ডেটা প্রধান মেমোরিতে রাখা হয়, মেইন মেমোরি মানে র্যামের ভিতর রাখা হয়। প্রোগ্রামে কোনো ভুল থাকলে এরর মেসেজ দিবে সে, এটা তো কম্পাইলারও দেয়, ইন্টারপ্রেটারও দেয়। প্রোগ্রামে সকল ভুল সংশোধনের পর প্রোগ্রাম কন্ট্রোলকে জানানো ইত্যাদি। তো ভুল যখন সবকিছু শো করা হয়ে গেছে তখন সে জানায় যাচ্ছে, ঠিক আছে তোমার কিন্তু সব ভুল শো করে ফেলছে, এই ধরনের সিম্পল জিনিসপত্র। আচ্ছা, এখন আমরা আরো কিছু জিনিসপত্র দেখে দেন আমরা আমার পিসিতে জাম্প করব, ঠিক আছে? পিসিতে কিছু জিনিসপত্র আমি দেখাবো, এটা তোমরা পাবা কিনা এটা পরে দেখতেছি। এখন চলে আসি, একটা প্রোগ্রামের সংগঠন কি হয়, একটা প্রোগ্রাম কি করে, কিভাবে একটা প্রোগ্রাম তৈরি হয়, সংগঠিত হয়। কিছুই না ভাইয়া, একটা প্রোগ্রাম মানে কিছু ইনপুট থাকে, সে কিছু প্রসেসিং করে, and it produces some outputs. Like if you want to calculate the summation of two numbers, you have to give that process, that program, two numbers as input, right? দুইটা নাম্বার ইনপুট দিতে হবে যদি যোগফল বের করতে চাও, সে ভিতরে যোগ করবে, যোগ করে তোমাকে আউটপুট দেবে। This is what a program does. It takes something, some values, and produces some outputs, and there happens some processing inside that program. And what's an ideal program? An ideal program is nothing but those programs that has these properties. And what are these properties? You can see program অবশ্যই সহজ and বোধগম্য হতে হবে, মানে প্রোগ্রামটা খুব ইজি হওয়া লাগবে। আদর্শ প্রোগ্রাম, হ্যাঁ, আদর্শ সন্তান, আদর্শ ছেলে, আদর্শ স্টুডেন্ট কারা? তোমরা কি কেউ আদর্শ স্টুডেন্ট? তোমরা কি কেউ আদর্শ স্টুডেন্ট? না, আমরা আদর্শ স্টুডেন্টের ওই যে বিভিন্ন ধরনের সংগঠন পড়ি না, বিভিন্ন প্যারাগ্রাফ লিখি ছোটবেলায়। তোমরা আদর্শ গ্যাস পড়েছো এইচএসসি লাইফে। আদর্শ গ্যাস মানে কি? ভুল ত্রুটি নাই এমন একটা গ্যাস। তো আদর্শ প্রোগ্রাম মানে কি? এমন একটা প্রোগ্রাম যেটার কোনো ভুল ত্রুটি নাই, যেটা একদম সহজ, যেটার কোনো দোষ নেই, ওরকম। হ্যাঁ, যে সহজে এটাকে বড় করা যাবে, এটাকে টেস্টিং ডিবাগিং করা সহজ হবে, এটা রক্ষণাবেক্ষণ করা সহজ হবে, এই টাইপের জিনিসপত্র, ঠিক আছে? সো এগুলা তেমন কিছু না, সিম্পল আইডিয়া। দেন প্রোগ্রাম তৈরি ধাপ, এই 7টা ধাপ মুখস্থ করতে হবে। 1 2 3 4 5 6 7, এই 7টা ধাপ মুখস্থ করা লাগবে। যে প্রোগ্রাম তৈরির ধাপ, তুমি চাচ্ছ একটা প্রোগ্রাম তৈরি করবা, লিখবা, তো সেই প্রোগ্রামটা কেমন হবে, ঠিক আছে? প্রোগ্রামটা করতে কি কি স্টেপ তোমাকে ফলো করতে হবে। দ্য ফার্স্ট ওয়ান ইজ সমস্যা নির্দিষ্ট করো। ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য প্রবলেম। যে সমস্যাটা কি? সমস্যা হচ্ছে দুইটা সংখ্যা যোগ করা লাগবে, দিস ইজ এ প্রবলেম। সমস্যা বিশ্লেষণ করতে হবে, আচ্ছা দুইটা সংখ্যা যোগ করা লাগবে, যোগ মানে কি? দুইটা সংখ্যা, সেই দুইটা সংখ্যা কেমন হতে পারে, ইন্টিজার, দশমিক নাকি পূর্ণ সংখ্যা, আবার সেটার যোগফল কেমন হতে পারে,
সমস্যাকে অ্যানালাইসিস করা। The third one is program design. You have to design the program. And how to design a program? তোমাকে ফ্লো চার্ট আঁকতে হবে, তোমাকে অ্যালগরিদম লিখতে হবে, আমরা এটা আসবো এক্সপ্লেন করব। প্রোগ্রাম ডেভেলপমেন্ট, উন্নয়ন, মানে প্রোগ্রামটাকে এই যে লিখতেছো স্টেপ বাই স্টেপ অনেকগুলো কাজ তুমি করতেছো, এগুলোকে আমরা ডেভেলপমেন্ট বলতে পারি। দেন প্রোগ্রাম বাস্তবায়ন, প্রোগ্রামটাকে অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করা, যে আচ্ছা ঠিক আছে দুইটা সংখ্যা নিচ্ছে আউটপুট জেনারেট করতেছে। ডকুমেন্টেশন, প্রোগ্রামটাকে লিখে রাখা, তুমি তো ছোট কাজ করতেছো না, অনেক বড় একটা অ্যাপ বানাচ্ছ প্রোগ্রাম করে, তো ওই অ্যাপের সবগুলো কোডিং কিভাবে কি হলো, কোন জায়গা থেকে ইনপুট আসলো, আউটপুট জেনারেট হলো, কি কি কাজ করে, কিভাবে ইনপুট নেয় আউটপুট নেয়, এই জিনিসগুলো লিখে রাখাকে বলে ডকুমেন্টেশন। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। you have to store your programs somewhere safe, কোনো একটা জায়গায় সেফলি তোমাকে এটা স্টোর করে রাখতে হবে। ঠিক আছে, আমাকে একটা মিনিট সময় দাও, আমার একটা কল আসতেছে। হ্যালো। হ্যাঁ bro. ওকে ফাইন। সো আমি একটু কথা বলতেছিলাম আমার ফ্রেন্ডের সাথে, মানে উই আর ডেভেলপিং এন অ্যাপ, যে অ্যাপের মধ্যে তোমরা ওই তোমাদের ফিজিক্স, ম্যাথ এবং আইসিটি হোপফুলি যত প্রবলেম আছে সবগুলো সলভ করতে পারবা। ওইটা নিয়ে কাজ চলতেছে, তো যেটা নিয়ে কথা বলতেছিলাম। যাই হোক, আমরা চলে আসি। তো একটা প্রোগ্রাম ইজ নাথিং বাট, মানে কিছু স্টেপ থাকে না যে লিখে দেয় থাকে, কিছু নিয়ম যে এইভাবে ফলো করে তোমাকে একটা কোড বানাইতে হবে, একটা প্রোগ্রাম লিখতে হবে। সো ওই প্রসেসটা আর কি, স্টেপগুলো মুখস্থ করা লাগবে। মাঝে মাঝে 7টা স্টেপের এক্সপ্লেনেশন তোমার কাছে চাওয়া হয়, বিভিন্ন বোর্ডের প্রশ্ন দেখবা এটা এগুলো থাকে, এবং এখানে ওইটাই আমরা একটা একটা করে এক্সপ্লেন করার চেষ্টা করছি যে কোন সমস্যাগুলো কিভাবে কি কাজ করে। জাস্ট সিম্পলি রিডিং পড়বা, আর কিছুই না, সিম্পলি রিডিং, নাথিং এলস। এবং কথা শুনে ওয়ার্ড পড়েই একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এখানে কি চাওয়া হয়েছে, রাইট? এখানে আহামরি তেমন কিছু বলে নাই। আমরা মেইনলি ইন্টারেস্টেড হচ্ছে প্রোগ্রাম ডিজাইন অ্যান্ড এর ডেভেলপমেন্টে নিয়ে, ঠিক আছে? এই দুইটা টপিক নিয়ে আমরা মোর ইন্টারেস্টেড, কারণ এই দুইটা টপিক আমাদের ওই ফ্লো চার্ট, অ্যালগরিদম ডিজাইন এগুলোর মধ্যে কাজে লাগবে। সো এই দুইটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট টপিক। অ্যালগরিদম কি, ফ্লো চার্ট কি, আমি জাস্ট মুখে মুখে বলে দিই, আমরা নেক্সট দিন আরো ডিটেলসে দেখবো। এখন আমি আমার পিসিতে চলে যাব, তোমাদের কিছু কোড দেখানো যায় কিনা সেটা ট্রাই করব। তো what is an algorithm? Algorithm is nothing but step by step procedure of solving a problem. Whenever you try to solve a problem, you must follow some steps, right? তোমাকে বলা হলো দুটো সংখ্যার যোগফল বের করো, তুমি কি দুটো সংখ্যা না নিয়ে যোগ করে ফেলতে পারবা? You cannot do that. So first of all you need to do, you need to take inputs of those two numbers, then make some calculations and then produce the outputs, right? So every problem has some step-by-step solutions. So these step-by-step solutions are called as algorithms. Do you understand what I'm saying? অ্যালগরিদমটা কি? স্টেপ বাই স্টেপ সমাধান করা, কোনো সমস্যার সমাধান করার স্টেপ বাই স্টেপ প্রসিডিউর, ঠিক আছে? অ্যান্ড অ্যালগরিদমটা আসলে, অ্যালগরিদম এর কিছু শর্ত আছে যে কি কি কন্ডিশন মেনটেন করলে একটা অ্যালগরিদম, একটা কোনো ইনস্ট্রাকশনকে আমরা অ্যালগরিদম বলতে পারবো। ইনস্ট্রাকশন অবশ্যই সহজলভ্য হতে হবে, মানে সহজবোধ্য হতে হবে, যে সহজে বোঝা যাচ্ছে কি বলা হয়েছে। স্পষ্টভাবে ইনপুট আউটপুট নির্ধারণ করা থাকতে হবে। প্রত্যেকটা ধাপের লজিক্যাল ক্রমও থাকতে হবে, যে হ্যাঁ প্রথমে এটা, তারপর 2 নাম্বার এটা, 3 নাম্বার এটা, 4 নাম্বার এটা, স্টেপগুলো একদম স্টেপ বাই স্টেপ বলা থাকতে হবে।
সসীম সংখ্যক ধাপে শেষ করতে হবে। তুমি যে প্রবলেমটা সলভ করতে চাচ্ছ, তুমি বললে হবে না যে হ্যাঁ অসীম পর্যন্ত চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। তোমাকে বলে দিতে হবে হ্যাঁ 10টা স্টেপের মধ্যেই এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। সসীম, ফাইনাইট নাম্বার অফ স্টেপস ইজ নিডেড। অ্যালগরিদম ব্যাপকভাবে প্রয়োগ করার উপযোগী হতে হবে, মানে সব জায়গায় ইমপ্লিমেন্ট করা যাবে। কোনো কম্পিউটারে কোড থাকা যাবে না, অ্যালগরিদমে কোনো কোড থাকা যাবে না। তুমি কোড লিখে ফেলছো, এটা অ্যালগরিদম না। অ্যালগরিদমে জাস্ট ভাষাগতভাবে তোমাকে লিখে যেতে হবে স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, আমরা এক্সাম্পল দেখব এবং এক্সাম্পল আমাদের আছেও, পরীক্ষায় আসে। তোমাদের বই দেখবা চা তৈরি করার একটা অ্যালগরিদম বা দুইটা সংখ্যা যোগ করার একটা অ্যালগরিদম লিখতে বলা হয়েছে সাপোজ, বা তিনটা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা বের করার অ্যালগরিদম লিখতে বলা হয়েছে। ঠিক আছে, 1 থেকে n সংখ্যক সংখ্যার যোগফলের গড় বের করার জন্য অ্যালগরিদম লিখতে বলা হয়েছে। তো বইয়ে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, আমরা কিছু এক্সাম্পল অ্যানালাইসিস করব ইন ফিউচার। অ্যালগরিদম হয়ে গেলে ফ্লোচার্টটাও সহজ। ফ্লোচার্ট নাম শুনেই বুঝতে পারতেছো ফ্লোচার্ট কি করে। একটা চার্ট, যে চার্টটা ফ্লো ডিফাইন করে যে কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে। ঠিক আছে, ইনপুট নিচ্ছ, ক্যালকুলেশন হচ্ছে, আউটপুট জেনারেশন হচ্ছে, এটা যে একটা স্টেপ বাই স্টেপ হচ্ছে, এটার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, চিত্র দিয়ে ব্যাখ্যাটাকে আমরা বলি, চিত্র দিয়ে যেই বর্ণনা এটাকে আমরা বলি ফ্লো চার্ট, যেখানে ফ্লো হচ্ছে কোনো কিছু, কোনো ফ্লো বোঝা যাচ্ছে। অ্যালগরিদমেরই আরেকটা পার্ট হচ্ছে ফ্লো চার্ট। অ্যালগরিদমে হচ্ছে স্টেপ বাই স্টেপ সমাধান করা হয়, লিখে লিখে তুমি বুঝো বা পড়ে পড়ে তুমি বুঝো যে কি বলছে। আর ফ্লো চার্টে কি করো, ওই সেম জিনিসটাকে চিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করো, একটা ফ্লো দিয়ে দাও যে হ্যাঁ এখান থেকে এখানে যাচ্ছে, আবার রিপিট করে আসতেছে, এরকম কিছু। তো অ্যালগরিদম অ্যান্ড ফ্লো চার্ট আর সিমিলার কনসেপ্টস। ওয়ান ইজ মানে ইন রিটেন ফর্ম, একটা লিখিত ফর্মে, আর দ্য আদার ওয়ান ইজ গ্রাফিক্যাল ফর্ম, যেখানে ছবি দিয়ে বর্ণনা করা হয়েছে। উই শ্যাল মানে আমরা উই শ্যাল ডিপ ডাইভ ইনটু দিস টু থিংস, অ্যান্ড অ্যালগরিদম অ্যান্ড ফ্লোচার্টের ডিপে আরও কি কি আছে জিনিসপত্র দেখবো, এক্সাম্পল প্র্যাকটিস করবো। নাও লেট আস জাম্প রাইট ইনটু মাই পিসি ওয়ার আই ক্যান শো ইউ সাম কোডস। ওকে, সো আমি আমার কোডে চলে যাচ্ছি, দেখি কোডে দেখাইতে পারি কিনা কিছু জিনিসপত্র তোমাদের। হোপফুলি আমি দেখাইতে পারবো। দেখি আমার স্ক্রিনটা চেঞ্জ হয় কিনা, চেঞ্জ হওয়ার কথা। এখানে আচ্ছা, যদিও হচ্ছে না মনে হয়, বাট আমি দেখি ডিসপ্লে ক্যাপচার দিয়ে তোমাদেরকে এটা দেখানো যায় কি। দেখতে পাচ্ছ না? হ্যাঁ, আমাকে আমি এটা আপাতত ডিলিট করে তোমাদের দেখাই দিচ্ছি। ইয়েস, উইন্ডো ক্যাপচার। আমরা যেটা করার চেষ্টা করি সেটা হচ্ছে ক্যান্সেল দিয়ে আমার পুরো স্ক্রিনটা শেয়ার করি। ওকে, পুরো স্ক্রিনটা শেয়ার করলে তোমরা ভালো দেখতে পারবা। এন্ড আমি এটা আউটপুটটা কেটে দিই। ডিসপ্লে ক্যাপচার আসবে, ডিসপ্লে ক্যাপচার এন্ড ডিসপ্লে জিরোটাকে ক্যাপচার করি আপাতত। ওকে ওকে, তো আমার মনে হয় আমার পুরো স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা। না দেখতে বলে সমস্যা নেই, আমি তোমাদের দেখানোর ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে, একটু ধৈর্য ধরো, জিনিসটাকে সেট আপ করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, ঠিক আছে না? পারফেক্ট, স্ক্রিন দেখতে পাচ্ছ এবং আমাকেও দেখতে পাচ্ছ। একটু মাঝে চলে আসি, এটাকে মাঝে নিয়ে আসি সো দ্যাট একটু ভালো করে ক্লিয়ারলি দেখা যায়। তো আমি আমার কিছু কাজ করি, দেখো দেখা যায় কিনা। আমি আমার এখানে যাই, তোমাদের জন্য কিছু কোড আমি রেডি করছি, যদিও এখানে কোড আছে, আমি এগুলো কেটে দিব সব, এগুলো কোড দরকার নেই। দুইটা কোড দেখো, হ্যাঁ দুইটা কোড আমি দেখাবো, এগুলোকে আমি মুভ টু ট্র্যাশ দিয়ে দিই। দুইটা কোড লিখছি আমি, একটা হচ্ছে hello.c
দেখা যাচ্ছে কিনা, দেখা যাওয়ার কথা। একটা হচ্ছে hello ডট পাই, পাইথনের জন্য একটা কোড লিখেছি, অ্যান্ড হচ্ছে সি দিয়ে একটা কোড লিখেছি। পাইথনের কোডে কি আছে ভাইয়া, চলো ওপেন করি। আমি আপাতত সাবলাইম টেক্সট দিয়ে ওপেন করি। এই যে সি এর কোডে আছে দেখো ইনক্লুড stdio.h। আমি শুরু থেকেই লিখতে পারতাম, শুরু থেকেই কোডটা লিখি। হ্যাঁ, যেহেতু তোমরা আপাতত বুঝবা না, আমি একটু করে এক্সপ্লেন করব। ইনক্লুড stdio.h, এটা মানে হচ্ছে আমি একটা হেডার ফাইল ইনক্লুড করে ফেললাম, যেটা দিয়ে তোমার ইনপুট আউটপুট নেওয়া যাবে। ইনপুট কিছু নেওয়া যাবে, আউটপুট কিছু নেওয়া যাবে। ইন্ট মেইন, আমি একটা মেইন ফাংশন লিখলাম, এটা হচ্ছে আমার মেইন অংশ পুরো প্রোগ্রামটা। এখানে আমি কিছু ধরো প্রিন্টএফ দিয়ে আমি কিছু কথা লিখে দিতে চাই যে সবাই কেমন আছো, এরকম টাইপের কিছু একটা কথা লিখতে চাই আমি। হ্যাঁ, প্রিন্টএফ দিয়ে ভেতরে আমি লিখতে চাই যে হাই গাইস, হাউ আর ইউ ডুইং, ঠিক আছে। আমি একটা কথা লিখে দিলাম, ঠিক আছে, এবং এটা আমি শেষ। এটা ছোট্ট একটা প্রোগ্রাম। হ্যাঁ, লাস্টে রিটার্ন 0 লেখা যায়, বাট না লেখলেও সমস্যা নেই, রিটার্ন 0। এটা একটা সিম্পল সি প্রোগ্রাম। অনেক কিছু লিখছি, বাট মোটামুটি আইডিয়া হচ্ছে এখানে আমি কিছু ইনক্লুড করে নিছি ভাইয়া, অ্যাড করে নিছি, যাতে কিছু ইনপুট আউটপুট দেখানো যায়। এটা মেইন অংশ ভাইয়া, মেইন অংশের ভিতর প্রিন্টএফ দিয়ে আমি কোনো একটা লেখাকে প্রিন্ট করতে চাচ্ছি। ঠিক আছে, আমি এটাকে সেভ করে ফেলি, সেভ করে ফেললাম, ঠিক আছে, ক্যান্সেল। এটা সেভ হয়ে গেল। এই ফাইলটাই হচ্ছে আমাদের এই যে hello.c, এই ফাইলটা। ওকে, এখন আমি এই ফাইলটাকে কম্পাইল করব। কম্পাইল করা মানে এটাকে মেশিনের ভাষায় কনভার্ট করে। এখানে আর কোনো ফাইল আছে দেখো, hello c ছাড়া আর hello পাই ছাড়া কোনো কোড নেই। এটা পাইথন কোড, একটা সি কোড। আমি যেটা করব, আমি এখানে টার্মিনাল ওপেন করব। টার্মিনাল ওপেন করলাম, টার্মিনালে লেখা একটু বড় করি যাতে তোমরা দেখতে পারো। সো আমি এটাকেও ছোট করি যাতে তোমরা কোথায় কাজ হচ্ছে দেখতে পারো। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের সেই ফোল্ডার ছিল, ফোল্ডারের উপর এটা হচ্ছে আমাদের সেই টার্মিনালে আমি দেখো কি লিখি, এলএস দিলে আমি পেয়ে যাবো যে আমার এখানে কয়টা ফাইল ছিল এই ফোল্ডারে, এই 2টা ফাইল। ঠিক আছে, আমি এখন যেটা করব, জিসিসি দিয়ে আমি hello সিটাকে কম্পাইল করব। জিসিসি হচ্ছে একটা কম্পাইলার, যেটা দিয়ে কম্পাইল করা যায় সি প্রোগ্রামকে। তো আমি কম্পাইল করার যদি চেষ্টা করি, আমরা এখানে বলতে পারি যে ধরো জিসিসি hello.c নামে যে ফাইলটা আছে, সেই ফাইলটাকে আমি কম্পাইল করব। সো আমি এন্টার দিলাম, দেখছো এখানে কি হয়েছে, a.out নামে একটা ফাইল তৈরি হয়েছে। যে দেখছো ফোল্ডারে a.out নামে একটা ফাইল তৈরি হয়েছে, আগে কিন্তু এটা ছিল না। এবং আমি যখন এলএস দেই, ওই ফাইলগুলো যে পাবো আমি, a.out নামে একটা ফাইল আছে। এটা কিন্তু এক্সিকিউটেবল ফাইল না, এটাকে এক্সিকিউট করা যাবে না, এটা কি করলো, ও একটা ইন্টারমিডিয়েট একটা বাইনারি ফাইল তৈরি করে দিল তোমাকে। এটা তুমি ওপেন করতে পারবে না, ঠিক আছে। যদি ওপেন করো, দেখো ওপেন করলে কি পাচ্ছ, কিছু বুঝবা এখানে, কিছু বোঝা যায়? আমি ফাইলটা ওপেন করছি a.out, কিছু বোঝা যায় না, বাট এখানে দেখো এই যে হাই গাইস, হাউ আর ইউ ডুইং, জিনিসগুলো কিন্তু আছে। এবং আরো অনেক নানা ধরনের ভাষা আছে, যেগুলো আমরা কিছুই বুঝি নাই। ঠিক আছে, টেক্সট, তারপর টেক্সট কি হাবিজাবি জিনিসপত্র আছে, এটা তুমি বুঝবে না, কারণ এটা বাইনারি ফাইল, এটা কেউই বুঝবে না কম্পিউটার ছাড়া। এখন কি করব দেখো, এখন আমি যেটা করব সেটা হচ্ছে ওই ফাইলটাকে আমি রান করব, a.out ফাইলটাকে রান করব। সো আমি লিখবো, এটা তো আমাদের সেই কোড ছিল, এটা আমি পাশে রাখি, এটা আমাদের ফোল্ডার, আর আমাদের এটা হচ্ছে টার্মিনাল দিয়ে কোড এডিটিং করা যাচ্ছে। সো আমি এখন /a.out, এই ফাইলটা, a.out নামে ফাইলটা আমি এটা ওপেন করি। দেখো এখানে লেখা আসছে, দেখছো, হাই গাইস, হাউ আর ইউ ডুইং। সো আমি কি করলাম, আমার এই টার্মিনালের মধ্যেই ভেতরে কি লেখা ছিল সেটা আমি কাজ করে ফেললাম। বুঝতে পারছো তাহলে কম্পাইলার কিভাবে কাজ করছে? ধরো সাপোজ এখানে কোনো ভুল আছে, ঠিক আছে, এখানে কোনো ভুল আছে, আমি সি কোডটাতে যাই, আবার গিয়ে কোনো ভুল লিখি। ঠিক আছে, ধরো আমি এখানে একটা সেমিকোলন ভুল করছি, বা এটা থাকুক, এরপরে আমি যেটা করি, ইন্ট a = একটা সংখ্যা লিখি 10, এবং আমি এই সংখ্যাটাকে প্রিন্টএফ করি। ঠিক আছে, তোমাদের আউটপুটে দেখাই, প্রিন্টএফ
প্রিন্টএফ দিয়ে %n দিয়ে আমি এখানে ধরো সংখ্যাটা দিয়ে দিই a, %s না দিয়ে %d দিব আমি। সো %d দিয়ে আমি সংখ্যাটা, আর এখানে n দেওয়ার দরকার নেই, বা n দিলেও আসলে কিছু হবে না, nটা দেওয়া উচিত মনে হয়। আচ্ছা, n আমি একটা দিয়ে দিই /n। ওকে, ফাইন। সো এটা কি করবে আমি আবারও বলি, এটা আমি আবার সেভ করলাম, এখানে তোমাকে আবার কম্পাইল করতে হবে। তুমি কিন্তু সেভ করছো, এখনো কম্পাইল করো নাই, মানে কনভার্ট করো নাই। তুমি যদি কনভার্ট না করে আগের ফাইলটাকে আবার ওপেন করো, তুমি শুধু হাউ আর ইউ গাইস এটাই দেখবা। এই যে হাউ আর ইউ গাইস, হাউ আর ইউ ডুইং, এটাই আছে। ওই ইন্টিজার লিখলাম, প্রিন্ট দিয়ে সংখ্যাটা প্রিন্ট করতে যাচ্ছি, এটা কিন্তু হয়নি, কারণ তুমি আবার কম্পাইল করো নাই। তো তোমাকে আবার কম্পাইল করতে হবে, ঠিক আছে। জিসিসি hello.c আবার কম্পাইল করবা, a ডট আউট নতুন করে তৈরি হবে, এবং এখন তুমি সেই a ডট আউটটাকে রান করবা। দেখছো এই যে 10, হাই গাইস হাউ আর ইউ ডুইং, এরপরে কিন্তু এই যে 10 কথাটা লেখা আসছে, দেখছো প্রিন্ট হয়েছে। এখন হোয়াট ইফ আমি এখানে একটা ভুল করতাম, তাহলে আমি এখানে সেমিকোলন দিয়ে এটা ভুলে গেছি। সেভ করতেছি, সেভ করে আমি এখানে আবার কম্পাইল করব, জিসিসি hello.c। দেখছো এখানে একটা ভুল দিছে, এই যে কম্পাইলার, জিসিসি নামে একটা কম্পাইলার আছে, যে কম্পাইলার বলে অনেক ধরনের কম্পাইলার পাওয়া যায়। ও বলে দিছে যে প্রিন্টএফ, এইখানে দেখো এই যে একটা টুপির মতো সাইন দিয়ে বলে দিছে সেমিকোলন। প্রত্যেকটা লাইনের শেষে ইংরেজি ভাষায় যেমন আমরা ফুল স্টপ দিয়ে শেষ করি একটা সেন্টেন্স, এইরকম সি প্রোগ্রামে একটা প্রোগ্রাম শেষ করার লাস্টের লাইনে সেমিকোলন দিতে হয়। তো আমি এই সেমিকোলনটা ভুল করছি। এই যে 1 এরর জেনারেটেড, দেখছো এটা কে দিছে আমাকে, এই এররটা কে দিছে? এই এররটা হচ্ছে জিসিসি কম্পাইলার দিছে। কোথায় দিছে? এই যে সি hello.c নামের ফাইলে ভুলটা আছে। কোথায় আছে দেখো, 7 নাম্বার রোতে আছে, 7 নাম্বার লাইনে আছে, 22 নাম্বার কলামে আছে, সব বলে দিবে ভুল কোথায়। দেখো 7 নাম্বারও মানে দেখো 7 নাম্বার লাইন, এই যে প্রিন্টএফ, এটা 7 নাম্বার লাইন। 22 নাম্বার কলাম মানে কি, যে প্রত্যেকটা লেটার হচ্ছে একটা করে, এই মানে প্রত্যেকটা অংশ হচ্ছে এক একটা লেটার, হচ্ছে এক একটা কলাম। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, একদম 22 নাম্বারে গিয়ে ভুল আছে। তো কত নাম্বার লাইনের কত নাম্বার কলামে ভুল সেটাও তোমাকে বলে দিবে কে? তোমার কম্পাইলার। এবং ও কিন্তু আগে বলে নাই, ও পুরো কোডটা পড়ছে, তারপরে সে ভুল বলছে। যেমন দেখো 2 নাম্বার লাইনে যদি আমি একটা ভুল করি, সাপোজ যে ইন্ট এ, ঠিক আছে, বা আমি এখানে সেমিকোলন দিয়ে দিছি, ঠিক আছে, আমি সেভ করি, সেভ করে আমি আবার এটাকে কম্পাইল করি, ভুল, এই যে 2টা ভুল দেখো, 4 নাম্বার লাইনে 4 নাম্বার কলামে একটা ভুল, 8 নাম্বার লাইনে 22 নাম্বার কলামে একটা ভুল। এই যে ইন্টিজারের পরে আমরা কিছু দেই নাই, ডিক্লারেশন ডাজ নট ডিক্লেয়ার এনিথিং, ইন্টিজার এ, মানে এখানে যেমন একটা সংখ্যা দিছিলাম যে এর ভিতরে 10 রাখো, এখানে আমি কোনো সংখ্যা দেই নাই, নাম দেই নাই, যে বি এর ভিতরে কিছু রাখো, এরকম কিছু দেই নাই। সো এই জন্য ভুল বলছে। মোটামুটি আইডিয়া পাওয়া যাচ্ছে যে ভুলগুলো কিভাবে আসতেছে। তো এটা কম্পাইলার করে দেয়, ঠিক আছে। এন্ড এই এ ডট আউটটা হচ্ছে একটা আমাদের বাইনারি ফাইল, যেটা রান করলে, বা এক্সিকিউটেবল ফাইল বলতে পারো কাইন্ড অফ, যেটাকে আমাদের রান করা যায়। আচ্ছা, কোথায় ছিলাম? এখন আমরা চলে যাই ইন্টারপ্রেটর কিভাবে। ইন্টারপ্রেটর হচ্ছে পাইথন, পাইথন ল্যাঙ্গুয়েজটাকে ইন্টারপ্রেটর ইন্টারপ্রেট করতে পারে। পাইথন ল্যাঙ্গুয়েজকে কম্পাইল করা যায় না, পাইথন হচ্ছে লাইন বাই লাইন সে ইন্টারপ্রেট করে। তো দেখি পাইথনে কি আছে। এই যে hello.py, এটাকে যখন তুমি ওপেন করবা, এই যে তুমি এরকম একটা কোড পাবা, দেখো এই যেখানে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড ভিতরে লেখা আছে। এখানে কিন্তু আবার এই যে সেমিকোলন দেওয়া নাই, আবার প্রিন্ট লেখা আছে, প্রিন্ট এফ নাই, আবার এখানে তোমার কিছু ইনক্লুডও করা লাগে না। হ্যালো সি ফাইলে যেমন তোমাকে ইনক্লুড করা লাগছে, মেইন লেখা লাগছে, পাইথনের ফাইলে তোমাকে ওই মেইন ইনক্লুড কিছুই লেখা লাগে না। তুমি যদি শুধু এতটুকু লেখো, এই যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, বা প্রিন্ট আমরা ওইখানে যে কথাটা লিখছি, আমি এখানে লিখছি হ্যালো ওয়ার্ল্ড ফ্রম পাইথন, পাইথন এই কথাটা লিখি, এটা সেভ করব, এটাকে তুমি এখন ডিরেক্টলি রান করতে পারবা, এটাকে তুমি এখন ডিরেক্টলি রান করতে পারবা, ঠিক আছে। ইভেন মানে হোয়াট ইজ মোর ইন্টারেস্টিং ইজ, তুমি যেটা করবা,
আমি যে টার্মিনাল দেখাইছিলাম, তুমি টার্মিনাল থেকে ডিরেক্টলি পাইথনের ফাইল মানে পাইথনের কোডগুলো রান করতে পারবা। যেমন আমি এখানে পাইথন 3 লিখি, আমি ডিরেক্ট টার্মিনাল থেকে এখানে পাইথনের কোড লিখতে পারবো। যেমন আমি এখানে লিখতে পারবো প্রিন্ট হ্যালো ফ্রম পাইথন। আমি এটা লিখবো, এন্টার দিব, এই যে দেখছো, এই যে হ্যালো ফ্রম পাইথন চলে আসছে। এটা কি এক লাইন করে করতেছে না? তুমি যেটা লিখবা সেটা সে করবে, তুমি যে কাজ লিখবা এটা সে কাজটা এখানে করে দিবে। ঠিক আছে? সো পাইথন হচ্ছে এরকম লাইন বাই লাইন কাজ করে। যেমন পাইথনে আমি যেটা করতেছি, ধরো এখানে আমাদের এখানে যেটা আছে যে নাম 1 = ইনপুট, তুমি একটা ইনপুট নিচ্ছ। ওই যে যেমন আগে আমরা কি করছিলাম, হ্যালো সিতে এ নামে একটা নামের ভিতর 10 রাখছিলাম। ঠিক আছে? বা তুমি যেটা করতে পারো, এখান থেকে ইউজার থেকে ইনপুটও নিতে পারো। হ্যাঁ, যে ইনপুট নিয়ে তুমি রাখবা কোথাও। তুমি যেটা করতে পারো, তুমি যদি এখানে জাস্ট লিখে ফেলো যে পাইথনের মধ্যে তুমি জাস্ট এই কথাটা লিখো যে আমি একটা সংখ্যা, ধরো a = 10, যেখানে টার্মিনালে a = 10 লিখবো, শেষ। এর মধ্যে 10 হয়ে যাবে। এখন আমি যদি প্রিন্ট এ দেই, দেখবা প্রিন্ট, আমি যদি তোমার এ দেই, তাহলে আমার যে এই সংখ্যাটা আছে সেই এ সংখ্যাটা প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে? প্রিন্ট দিলাম আমি ফার্স্ট ব্র্যাকেট, এবং এটার ভিতরে আমি যে সংখ্যাটা চাই সেটা ধরো এ দিয়ে দিব। হ্যাঁ, প্রিন্ট এ যদি দিয়ে আমি 10 প্রিন্ট হয়ে গেছে, দেখছো 10 প্রিন্ট হয়ে গেছে। সো এটা কিন্তু একটা বাই একটা লাইন বাই লাইন করতেছে। আমি যদি ভুল করি, সাপোজ আমি যদি এ লিখে দিই খালি, দেখছো এ লিখে দিলে 10 আসবে। বা তুমি ধরো বি লিখলা, এই যে এরর, কারণ বি নামে তো কিছু নাই, এই যে নেম বি ইজ নট ডিফাইন্ড, দেখছো ও ভুল বলে ফেলছে। সো পাইথনের কাজটা, কনভার্সনটা বা ট্রান্সলেশনটা হচ্ছে ইন্টারপ্রেটর করে, লাইন বাই লাইন করে। ঠিক আছে? a = 10 লিখছো, b = 11 লিখলা। এখন তুমি যদি a প্রিন্ট করো 10 আসবে, b প্রিন্ট করো 11 আসবে। মানে তুমি যাই করো না কেন লাইন বাই লাইন, এক লাইন করবা, এক লাইন করবা, এক লাইন করবা, এক লাইন করবা, এরকম। যদি ভুল করো সি, সি নামে তো কিছু নাই। ঠিক আছে? তুমি প্রিন্ট করলা ডি, সাপোজ ভিতরে ডি দিলা, ডি নামে তো কিছু নাই। সো এই জিনিসগুলো আমাদের ইন্টারপ্রেটর করে। মোটামুটি কি বোঝা গেছে? শোনা যাচ্ছে না ভাইয়া। ভাইয়া হাই গাইসটা কনভার্টেড হয় না কেন? হাই গাইসটা কনভার্টেড হয় না কেন বলতে ভাইয়া বুঝি নাই, আবার একটু বলবা। হাই গাইসটা কনভার্ট হয় না কেন? হাই গাইস কনভার্ট হয়েছে তো, যে হাই গাইস হাউ আর ইউ ডুইং, এটা তো আমরা সি প্রোগ্রাম যখন রান করছি তখন পাইছি না? কেমন অ্যাপ ক্রিয়েট করব তা কিভাবে ঠিক করব? এটা অনেকভাবে ঠিক করা যায়। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? কেমন অ্যাপ ক্রিয়েট করব তা, হ্যাঁ কথা তো শোনা যায় ক্লিয়ারলি। কেমন অ্যাপ ক্রিয়েট করবা এটা হচ্ছে ইট ডিপেন্ডস অন ইউ। তুমি যদি অ্যান্ড্রয়েড অ্যাপ বানাতে চাও, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট শিখবা। তুমি আইওএস আইফোনের জন্য অ্যাপ বানাতে চাও, আইওএস ডেভেলপমেন্ট শিখবা। তুমি ওয়েব অ্যাপ বানাতে চাও বা ওয়েবসাইট বানাতে চাও, তুমি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, অ্যাঙ্গুলার এগুলো শিখবা। তুমি একটা ডেস্কটপ অ্যাপ বানাতে চাও, তুমি হচ্ছে ASP.NET, হ্যাঁ এগুলো দেখবা, এগুলো শিখবা। সো ডিপেন্ডস অন কি কাজ করতে চাচ্ছ। ঠিক আছে, আমার মনে হয় আজকের ক্লাস we have had enough for today, and if you guys have any other queries, any other questions, any other doubts, মানে feel free to knock me and ask me your question and doubts. I shall try my best to solve your problems. So that's it from me today. Thank you everyone. Take care. Allah Hafiz. Assalamu alaikum.